দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আমাদের এই নিউজ 24 এর আয়োজনটি চলমান থাকে এবং এই আয়োজনে আমরা কথা বলি আমাদের যে ব্যবসা বাণিজ্যের খবরগুলো রয়েছে সেই খবরগুলো নিয়ে এবং থাকে মুদ্রাবাজার শেয়ার বাজারের খবর বিশ্ব বাণিজ্য এবং যে অন্যান্য জনপদে শিল্প বাণিজ্য সেগুলোর খবর নিয়ে থাকে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আজ আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, রাজস্ব বাড়ানোর চাপে আছে সরকার, তাই কর ছাড় থেকে বেরিয়ে আসার পক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে এনবিআর এর পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি বলেন, ৯০ দিনের মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করা হবে। আর বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যয় ভিত্তিক নয়, লক্ষ্য পূরণে বাজেট দিবে অন্তর্বর্তী সরকার। এ সময় ভ্যাট আদায়ের নামে হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। প্রতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে প্রায় ২.৫ লাখ কোটি টাকার মতো কর ছাড় দিতে হয়। সরকারের দাবি এতে লোকসান হচ্ছে জিডিপিতে। তাই ২০২৭ সালের জুনের মধ্যে সব ধরনের কর অব্যাহতি যৌক্তিক হারে কমিয়ে আনতে চায় এনবিআর। এমন সিদ্ধান্তের মধ্যেই ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ব্যবসা বাণিজ্যে বেড়েছে আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ক জমাতেও দিতে হচ্ছে ঘুষ। এনবিআর এর পরামর্শ কমিটির সভায় এমন অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে ৩০,০০০ টাকা, ঘুষ হচ্ছে ৫০। ধরুন আমি ট্যাক্স ৩০,০০০ টাকার মধ্যে সাইড়ে যাই, ৫০ তো বেশি। কেন আপনারা আপনাদের ঝামেলা বাড়াবেন? ভ্যাটের ক্ষেত্রে দুবার আছে ৭.৫%, আবার আছে ১৫%, মোট ২২.৫% আমাদের ভ্যাট আরোপ করা হয়। ভ্যাটের কিছু ওই যে 6.5, 6.3 আরও কোন কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু আমি কখনোই এটা বুঝতে পারি নাই বা এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। এ সময় উপস্থিত অর্থ উপদেষ্টা বলেন, আগামীর অর্থনৈতিক বাস্তবতা মোকাবেলায় রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, ৯০ দিন পর দেশটির কাছ থেকে আরও সময় চাওয়া হবে। রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু I am in the mood of eliminating most of the exemptions. এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। এর দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না। সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত দিনে বাজেট ছিল ব্যয়ের মহোৎসব, তাই এবার জনবান্ধব বাজেটের পরিকল্পনা সরকারের। আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। এ সময় প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। আমাদের 2/3 আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে এবং 1/3 আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। তো অথচ ডেভেলপ কান্ট্রিতে ঠিক উল্টো চিত্র, সব ট্যাক্সই কিন্তু আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। এদিকে আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই, যা এখন ৩.৫ লাখ টাকা। আয়কর আইনের ১৯৫ ধারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নতুন বাংলাদেশ বাস্তবায়ন হবে না যদি শ্রমিকের অবস্থান পরিবর্তন না হয়, একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, ছাত্র জনতা আর শ্রমিকের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়েই শুরু হয়েছে নতুন বাংলাদেশের যাত্রা। শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক আর তাৎপর্যময় বার্তা নিয়ে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে মহান মে দিবস। আর বাংলাদেশে এবছর দিবসটি এসেছে ভিন্ন আবহ নিয়ে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে প্রয়োজন শ্রমিকের আকাঙ্ক্ষা পূরণ। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মানুষের ঐক্য ও সংহতি প্রতীক মহান মে দিবস। যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭% শুল্ক ৩ মাসের জন্য স্থগিত হলেও
তা কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যাংকিং খাতে। কেননা এই নীতির ফলে কমবে রপ্তানি আয়, সংকুচিত হবে বৈদেশিক মুদ্রার বাজার। বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কারের প্রেক্ষিতে বাংলাদেশের উপর প্রভাব শীর্ষক আলোচনায় এমন শঙ্কার কথা উঠে আসে, যা থেকে উত্তরণে স্থিতিশীল আর্থিক কৌশল গ্রহণ ও নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন আলোচকরা। দেশে যত রপ্তানি আয় হয় তার অন্তত ৮০% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তথ্য বলছে এই আয়ের অন্তত ১৯% আসে যুক্তরাষ্ট্র থেকে। ফলে যুক্তরাষ্ট্র তথা আন্তর্জাতিক অর্থনীতির পরিবর্তন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থিক খাতে প্রভাব ফেলে। ব্যবসায়ীদের শঙ্কা, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির উপর ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক কার্যকর হলে কমতে পারে তৈরি পোশাকের রপ্তানি আয়। Have been imposition of additional tariffs by the United States under the Trump administration, including proposed tariffs on Bangladesh's exports, constraining export earnings, lightening foreign currency liquidity, and increasing non-performing loans, particularly in sectors reliant on international trade. আইসিসি আয়োজিত বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার বাংলাদেশের প্রভাব শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। রপ্তানি আয়ের নেতিবাচক প্রভাব সংকটে ফেলবে বিদেশি মুদ্রা বাজারকেও, চাপে পড়বে দেশের ব্যাংক খাত। If we are to survive these various changes going forward, I feel that we need to get together regularly, brainstorm, and our responses, especially policy responses, coordination across the various regulators and ministries needs to be far faster than they are currently. I am deeply convinced the future lies in the global south and its contribution to the global banking commission in future. আলোচনায় উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের আশা, অতি দ্রুতই ব্যাংকিং খাতে সংস্কারের ফলাফল পাওয়া যাবে, যা পারিপার্শ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আমাদের আজকের বিষয় থাকছে না কর ছাড়, ব্যবসায় বিকল্প সুবিধা কি? অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে দুজন যুক্ত হবেন। মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা দুজন অতিথিকেই স্বাগত জানাতে চাই। আমরা আলোচনা শুরু করব। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনার মাধ্যমে দুটো প্রতিবেদন আমরা দেখলাম। একদিকে যেমন কর ছাড় আর থাকছে না, 2027-এর জুলাই থেকে এ ধরনের একটি পরিকল্পনা আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। বেশ কিছু খাত, বিশেষায়িত খাতগুলো ছাড়া প্রণোদনা উঠিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি আবার বিদেশি যে নানা ধরনের আর্থিক প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে আমাদের এলডিসি উত্তরণের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আসছে। সার্বিক পরিস্থিতিতে আসলে মূলত কর ছাড় যদি না থাকে, ব্যবসায় কি ধরনের প্রভাব পড়তে পারে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আসলে কর ছাড়ের বিষয়টি আমরা প্রাক বাজেট আলোচনায় যা শুনলাম, সেটা আমরা ব্যবসায়ী হিসাবে এটাকে আমরা খুব একটু উদ্বিগ্নই আমরা, যে যদি আমাদের যে কর সুবিধা যেগুলো আমরা পাচ্ছি, যার কারণে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এখনো টিকে আছি এবং আগামীতে আমাদের সক্ষমতা বিষয়টাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের আরো কিছু সময় দিতে হবে। বিশেষ করে আমাদের যে তৈরি পোশাক শিল্প, যে অর্থনীতির মেরুদণ্ড, এটাকে হুট করে সব ধরনের কর ছাড়, কর সুবিধা প্রত্যাহার করে নিলে আমরা প্রতিযোগী দেশগুলোর প্রতিযোগিতা থেকে আমরা পিছিয়ে যাব। এমনিতেই আপনি আপনার পর্যালোচনায় যেটা তুলে ধরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে রিসিপ্রোকাল যে ট্যারিফটা আরোপ করেছে, সেটা হয়তো এখন 90 ডেজের জন্য রিভিউ হচ্ছে। তো সেটা রিভিউ হয়ে যাই হবে না কেন, আমার মনে হয় যে আমাদেরকে একটা পর্যায়ে থাকতে হবে, আমাদের ওখানে একটা কর দিয়েই সেখানে ঢুকতে হবে। তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য, সেখানেও কিন্তু আমরা একটা হুমকির সম্মুখীন হচ্ছি। তারপর আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাব 2026 সালে, সেখানে যাওয়ার মতো যে আমাদের পারিপার্শ্বিক যে সূচকগুলো, সেগুলো কিন্তু এখনো উন্নত হয়নি। সেটার এখনো আমাদের অনেক ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। তো হুট করে কর ছাড়ের সব সুবিধা দিয়ে যদি প্রত্যাহার করা হয়, তাহলে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাব। আর আমরা মনে করি যে আমাদের একটা গো স্লো নীতিতে আমাদের যেতে হবে।
গো স্লো নীতিতে আমাদের সেটা একটা সময় দিতে হবে, যেটা আমরা বলেছি যে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যেতে আগ্রহী, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। সেই সময়টা হলো যে 2028 সাল পর্যন্ত ব্যবসায়ী গোষ্ঠী থেকে কিন্তু একটা আবেদন করা হয়েছে যে আমরা পর্যায়ক্রমে আমরা নিজেরা একটু প্রস্তুত হয়ে আমরা একটু গুছিয়ে নিয়ে তারপর আমরা আন্তর্জাতিক সক্ষমতায় আমরা পৌঁছতে পারবো। আমাদের এখানে অটোমেশন নাই, আমাদের কাঁচামাল নাই, এবং আমাদের অন্যান্য অনেক বিষয়ে কিন্তু আমরা পিছিয়ে আছি, যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতায় কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। তো যার কারণে আমাদের এই বিষয়গুলো শুধু করের বোঝা চাপিয়ে দিলে তো আর রাজস্ব আয় বাড়বে বা সরকার খুব ভালো থাকবে তা তো নয়। আপনার রপ্তানিকে ঠিক রাখতে হবে। যখনই করের বোঝা বেড়ে যাবে আমাদের এফডিআই গুলো কমে যাবে, বিদেশি বিনিয়োগ কমে যাবে, ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে, রানিং যেই কে বলে আমাদের ফ্যাক্টরি গুলো আছে তারাও হিমশিম খাবে, তারাও কিন্তু আস্তে আস্তে লে অফের দিকে যেতে বাধ্য হবে। এখানে ব্যাংকের সুদের হার বেশি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা বেশি, সবকিছু মিলিয়ে আমরা কিন্তু একটা স্বস্তিতে নেই। এই অবস্থায় যদি আবার কর নতুন করে আরোপ করা হয়, কর ছাড়গুলোকে যদি তুলে নেওয়া হয়, তাহলে আসলে আমরা আগামীতে আমরা প্রতিযোগিতা টিকে থাকা আমাদের জন্য খুবই মুশকিল আমরা হবে মনে করি। আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ, তার কাছে একটু জানতে চাই। ডক্টর মাহফুজ কবির, বেশ লম্বা সময় ধরেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন, মূলত যখন থেকে কর ছাড় প্রবণতা থেকে বেরিয়ে আসার কথা শোনা যাচ্ছিল তারপর থেকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যারা নিয়মিত কর দেন তাদের উপরে বারবার আসলে করের বোঝা বা অন্যান্য বোঝা চাপানো হয়। সবকিছু মিলে কিন্তু কর জাল বাড়ানোর যে প্রবণতা সেটি আসলে খুব বেশি কার্যকর করতে দেখা যায় না জাতীয় রাজস্ব বোর্ডকে। এখন যে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এখানে আসলে কি ধরনের প্রভাব আসতে পারে দেশের অর্থনীতিতে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই কর ছাড়ের যে বিষয়টা, সেটা কিন্তু সরকার যে খুব স্বস্তির সঙ্গে নিতে যাচ্ছে এই সিদ্ধান্ত, বিষয়টা এরকম নয়। যদিও অনেকদিন ধরে বলা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন যেটি, সেই প্রিপারেশনের একটা পার্ট হিসেবে আর কি আমরা আস্তে আস্তে কর ছাড়টা কমাবো এবং একটা পর্যায়ে কোনো কর ছাড় দেবো না। তো এরকম একটা যে একটা টাইম লাইন তৈরি করা হয়েছিল সেটা আসলে 2026 নভেম্বরকে কেন্দ্র করে। কিন্তু এখন যেটা হচ্ছে আসলে মূল চাপটা এসছে আইএমএফ থেকে, এবং আইএমএফ এর যে প্রতিনিধি দল তারা কিন্তু বলে গেছেন এটা, এবং তাদের একটা বড় চাওয়া হলো যে কর ছাড়টা প্রত্যাহার করা। তো এবং তারা খুব পরিষ্কার করে যে এপ্রিল মাঝামাঝি সময় তারা তাদের যে সমস্ত রিকমেন্ডেশন গুলো ছিল সেগুলো তারা বলে গেছে। তো এখন আইএমএফ তো সারা পৃথিবী জুড়ে চায় যে মুক্ত বাজার অর্থনীতি বাস্তবায়িত হোক, তারপরে সেখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, এবং একই সঙ্গে যে ডিস্টরশন যেগুলো আছে যে কর এবং বিশেষ করে যে এখানে ভর্তুকি, এই ভর্তুকির বিষয়ে তারা কিন্তু পরিষ্কার করে তাদের অবস্থান বলেছে যে না, এখানে ভর্তুকি প্রত্যাহার করতে হবে। তো সব মিলিয়ে যেটা অবস্থা, তাদের মূল উদ্দেশ্য হলো যে যাতে কর, রাজস্ব এবং জিডিপির যে অনুপাত, সেই অনুপাতটা যেন বাড়ে। এবং তারা প্রথমে একটা টার্গেট দিয়েছিল যে 0.5% রেটে হচ্ছে এটাকে বাড়াতে হবে মানে জিডিপির, এবং সেটাকে এখন এই লাস্টের মিটিংটা হলো সেখানে তারা বলেছে যে 0.9% রেটে বাড়াতে হবে। মানে আমাদের গোল পোস্টটা কিন্তু আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে কি যে বিভিন্ন রকমের খরচ বেড়ে গেছে ইতিমধ্যে আমাদের, এর মধ্যে আবার জ্বালানি খরচও বেড়ে গেছে। তো সব মিলে বিনিয়োগের কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। মানে আসলে নতুন যারা বিনিয়োগ করতে চান, বিশেষ করে বিনিয়োগ সম্মেলনের পরে অনেকে একটু চিন্তা ভাবনা করছিলেন যে বিনিয়োগ করবেন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা তারা এগিয়ে আসবেন, বিদেশি বিনিয়োগ আসবে, কিন্তু এখন বড় রকম একটা হতাশা তৈরি হয়েছে। নতুন কিন্তু কোনো ঘোষণা নেই মানে কোনো বড় বিদেশি কোনো কোম্পানিগুলোর দিক থেকে। সুতরাং এই অবস্থায় আসলে আমাদের যে টাইমলাইন সেটাকে অবশ্যই রিভাইজ করতে হবে। এবং আমাদের মূল যে দুটো বাজার, একটা হলো যুক্তরাজ্য এবং একটা ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুটো মিলে কিন্তু 56% আমাদের মোট রপ্তানি আয়ের। তো সেই জায়গাটাতে আমাদের মনে হয় কি যেটা মাথায় রেখে আমাদের অন্তত 2029 সাল পর্যন্ত যদি এই কর ছাড়ের বিষয়টা সেটাকে পুনর্বিবেচনা করা হয়, তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে দেশি শিল্পকে বাঁচাতে হবে, ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে হবে। তো সুতরাং সেইভাবে আসলে আমাদের নীতি প্রণয়ন করতে হবে যাতে করে কর্মসংস্থানের কোনো ঘাটতি না হয়, বাকি সঙ্গে নতুন নতুন বিনিয়োগ আসে। জি, ডক্টর মাহফুজ কবির আপনি আমাদের সাথে থাকবেন। আমরা ডক্টর কামরুজ্জামান কায়সার আপনার কাছে জানতে চাই, একদিকে দেশি এবং বিদেশি দুই ধরনের বিনিয়োগের পরিস্থিতি কিন্তু কিছুটা মন্দা অবস্থায় রয়েছে, আবার অন্যদিকে কর ছাড় না থাকার ঘোষণাও আসছে সরকারের পক্ষ থেকে, এবং সরকার আসলে চেষ্টা করছেন আপনাদের ব্যবসায়ীদেরকে কিছুটা সময় দিয়ে যেন বারবার ঘোষণা দিয়ে আপনাদের প্রস্তুত করার। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এই দুটি পারস্পরিক ঘটনা যখন ঘটছে, বিদ্যমান ব্যবসায়িক পরিবেশ কতটা স্বস্তিতে আছে? ধন্যবাদ আপনাকে আবারও। আমি মনে করি যে বাড়তি কর আরোপ করে সরকারের রাজস্ব বাড়ানোর যে কৌশল, এটা কিন্তু আসলে বেশি দিন লাস্টিং করবে না।
আমার যদি রপ্তানি না থাকে, উৎপাদন না থাকে, আমার যদি নতুন বিনিয়োগ না হয়, যেটা আমি আগেও বললাম, সেটা যদি না থাকে তাহলে এই কর কার কাছ থেকে আদায় করবে? শিল্প যদি বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে যায়, তাহলে তো রাজস্ব দিন দিন কমে যাবে। আমি মনে করি কর ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে হবে এবং কর আদায়ের যে পদ্ধতিটা এটাকে আপনার রিভাইজ করতে হবে, এটাকে ডিজিটাল করতে হবে। এবং এই যে কর আদায়ের ক্ষেত্রে যে আমরা একটু মোদ্দা কথা যদি বলি, এটা দুর্নীতির কথা আসে এবং অন্যান্য প্রসেস লসের কথা আসে, এগুলোকে যদি কমানো যায় তাহলে যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা দেয়া হয় সেটা কিন্তু অর্জন করা সম্ভব হবে। কিন্তু আমাদের তো রাজস্ব লক্ষ্যমাত্রা যা দেয়া হয় সেটা তো আসলে ট্রেজারিতে জমা হয় না। আমি একদম খুব খুব মোদ্দা কথা বা আমি খুব একটু সহজভাবে বলতে চাই, এটা তো দুর্নীতিতে এবং কারাপশনে আমাদের প্রসেস লস প্রায় মোর দেন 50% করও কিন্তু আদায় হয় না। তো আমরা এই বিষয়টাকে সুশাসনকে, করের সুশাসন যদি নিশ্চিত করা যায় তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ডিজিটাল পদ্ধতিতে যেতে হবে, কর ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে এবং আপনার করের যে স্প্যানটা এটা বাড়াতে হবে। আপনার বর্তমানে আমাদের প্রায় 40 লক্ষ টিনধারী আছে, আপনার কর দিচ্ছে মাত্র 17 লক্ষ, তাহলে বাকি 23 লক্ষ যে কর দিচ্ছে না, সেই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখেন, কেন দিচ্ছে না তারা? কেন তারা টিন খুললো? টিন আছে কিন্তু কর আসছে না রাজস্ব খাতে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে দেখতে হবে এবং করের যে আপনার যে মাত্রা বা করের যে হার, এটাকে একক করাটা ব্যাপারে আমরা কিন্তু সুপারিশ করেছি যে কর এবং ভ্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের কর, কারোর আছে 10%, কারোর 12%, কারোর 15%, কারোর সর্বোচ্চ 27% পর্যন্ত আছে। তো সেটাকে আপনার এককভাবে ফ্ল্যাট করে দিলেই তো সবচেয়ে ভালো হয়, তাহলে ব্যবসায় একটা গতি আসবে এবং সবাই নিশ্চিত থাকবে যে হ্যাঁ আমার একটা কি বলে ফ্ল্যাট রেটে আমি কর দিচ্ছি এবং বাংলাদেশে যারা ইনভেস্ট করতে আসবে তারাও করের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাবে। আর শুল্ক যেটা আছে, মানে সম্পূরক শুল্ক যদি আরোপ না করে আরো বিস্তৃত আকারে ভ্যাট আদায়ের যে মানসিকতা এটা তৈরি করা উচিত আর কি। সম্পূরক শুল্কটা মানে আমরা দেখি যে বাজেটের পরেও কিছু নতুন করে সাপ্লিমেন্টারি ট্যাক্স দেয়া হয় যেটা আমাদের ধারণার বাইরে থাকে। এগুলো হলে পরে আমাদের ব্যবসা বা আমাদের যে একটা বিজনেস, একটা প্রজেকশন, সেখানে আমরা অনেক পিছিয়ে যাই বা আমাদের আমরা যারা রপ্তানিমুখী শিল্পের সাথে থাকি, আমাদের বায়ারদের সাথে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এগুলো থেকে আমাদের মানে বেরোয় আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে কর্পোরেট ট্যাক্স হার যেটা আছে, সেটা যা আছে সেটা এখনো সহনীয় আছে। আমরা যেটা এখন পাচ্ছি যে লিড সার্টিফাইড ফ্যাক্টরির জন্য 10%, পরিবেশ বান্ধব যে ফ্যাক্টরিগুলোর কর হার 10%, আর নর্মাল যে ফ্যাক্টরিগুলো আছে মানে সবুজ ছাড়া যে ফ্যাক্টরিগুলোতে 12%। এইটাকে এই অবস্থায় রাখা উচিত এবং আমাদের যে এআইটি, যেটা এআইটি কে আরো কমানো উচিত। এটা 0.5 এর মধ্যে রাখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ট্যাক্স আমরা দিতে আগ্রহী, আমরা ব্যবসায়ীরা সবসময় আমরা স্বচ্ছ ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আন্তরিক, কিন্তু এই আন্তরিকতার জায়গাও কিন্তু দেখা যায় আমরা অনেক হয়রানির শিকার হই। তো সেটা না করে আমি মনে করি যে ট্যাক্সের যে নেটটা এটাকে আরো বাড়ানো উচিত, বাড়িয়ে যথাযথভাবে ট্যাক্স নেওয়া উচিত এবং এই জায়গায় আমাদের বাহিরের যে শক্তি, বিশেষ করে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসক্রিপশন, এটার আলোকে যখন এনবিআর কে একটা নির্দেশনা দেওয়া হয় তখন আমাদের জাতীয় রাজস্ব বোর্ড খুব অস্থির হয়ে যায়। সেই অস্থিরতার প্রভাব কিন্তু আমাদের ব্যবসায়ীদের উপরে পড়ে। এটা যাতে না হয় সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা বলতে চাচ্ছে যে রাজস্ব ঘাটতি মেটানোর জন্য গ্যাসের দাম বাড়াতে হবে, বিদ্যুতের দাম বাড়াতে হবে। তো এগুলো যদি সবসময় বাড়ে এবং একটা ইউটিলিটির দাম বা এগুলোর যে রেট, এটা আপনার কতবার আপনি বাড়াবেন বছরে? 2 বার 3 বার পর্যন্ত, 4 বার পর্যন্ত বাড়ানো হচ্ছে, তাহলে আমরা কিভাবে টিকে থাকবো আপনি বলেন? এটার জন্য তো আপনার গ্যাসের এক্সপ্লোরেশন দরকার। আপনার আমরা এখন এলএনজি দিয়ে আমাদের ফ্যাক্টরি চালাতে হয়, আমাদের সেই এলএনজির দাম 3 থেকে 4 গুণ বেশি দামে আমাদের এই গ্যাস এনে কৃত্রিম ভাবে আমাদের এই ফ্যাক্টরিকে সচল রাখতে হচ্ছে। এটা তো কোনো স্থায়ী বন্দোবস্ত নয়। এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের অর্থনীতি আগাবে না। যেভাবে বিনিয়োগের জন্য একটা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সম্প্রতি আমাদের দেশে অনুষ্ঠিত হলো, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যে আশা ভরসা নিয়ে এসেছিল, সেই আশা ভরসায় আমি মনে করি কিছুটা আপনার হতাশার একটা সুর পরিলক্ষিত হচ্ছে। জি ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি আমাদের সাথে থাকুন। আপনার
আপনার কথাগুলো আমরা শুনলাম, আমরা একটু অর্থনীতিবিদের কাছ থেকে আপনাদের এই বক্তব্যগুলোর একটি ব্যাখ্যা জেনে নিতে চাই। ডক্টর মাহফুজ কবির, যেই কথাগুলো আপনার সহ আলোচক যেই বিষয়গুলো বললেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগগুলো বেশ লম্বা সময় ধরেই হয়ে আসছে। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, আমরা যদি ধরে নেই যে সরকার এই কর ছাড় আর দিবে না, এই অবস্থানে তার শক্ত অবস্থানেই থাকে, তাহলে বিদ্যমান যে বাংলাদেশের ব্যবসার পরিবেশ রয়েছে, যে ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য বিকল্প কোনো সুবিধার ব্যবস্থা করার কোনো উপায় আছে কিনা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে? না, আসলে সরকারের হাতে এই মুহূর্তে তেমন কোনো আর উপায় নেই। যা কিছু উপায় ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। এখন সরকারের যে বাজেট যেটা হচ্ছে, তারা এবার মানে বিশেষ করে যে আগামী অর্থ বছরের যে বাজেট, সেটি কিন্তু আবার ছোট করা হচ্ছে বলে আমরা আভাস পেয়েছি, যে 2,97,000 কোটি টাকা থেকে 7,90,000 কোটি টাকার মধ্যে নিয়ে আসা হবে। তো এখন বাজেটও ছোট করা হচ্ছে, আবার এদিক দিয়ে করের চাপও বাড়ছে। হ্যাঁ, তো এটা তো আসলে হলো না, তাই না? তাহলে যতটুকু আছে আমাদের টার্গেট, সেটুকু আমরা কিভাবে বাস্তবায়ন করবো যদি আমরা এই যদি করের সুবিধা যেটা রয়েছে, তো সেটাকে যদি প্রত্যাহার করা হয়, এবং একই সঙ্গে আমাদের যে বিভিন্ন রকমের ব্যবসার খরচ, সেটা তো আমরা কমাচ্ছি না। আমরা তো ওয়ান স্টপ সার্ভিসও করছি না। যে একটা নতুন কারখানা তৈরি করতে গেলে, বিশেষ করে গার্মেন্টস কারখানা, 60 থেকে 70টা সার্টিফিকেট নিতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, প্রতি বছর যে রিনিউয়াল, তো এবং এই অটোমেশনের অভাব, তো এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে খরচ কিন্তু দিন দিন বাড়ছে ব্যবসায়ের। এবং একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক জটিলতা রয়েছে, ঘুষ দুর্নীতি রয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের আন্তর্জাতিক প্রতিবেদনে আসছে। তো এই অবস্থায় ব্যবসার উচ্চ খরচ রেখে আবার এই যে করের ক্ষেত্রে যে একটু কিছু সুবিধা ছিল, সেটাও যদি আমরা কমাই, তাহলে সেই ক্ষেত্রে, এবং একই সঙ্গে ইউটিলিটির যদি দাম বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ব্যবসা বাণিজ্য হবে কিভাবে? নতুন লোকজন বিনিয়োগ করতে আসবে কিভাবে? ভিয়েতনামে গিয়ে 2-3টা সার্টিফিকেট নিলে কিন্তু ব্যবসা শুরু করা যায়, সেখানে জমি কেনাটা সহজ। তাহলে বাংলাদেশে না এসে তারা তো ভিয়েতনামে চলে যাবে। তো আমি মনে করি যে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার, যে কিভাবে আসলে সরকার বিভিন্ন রকম সুবিধা দিতে পারে। এসিজেড এ গিয়ে কিন্তু সেভাবে বিনিয়োগের জন্য কোনো জায়গা প্লট রেডি নয়, এতগুলো এসিজেড আমাদের রয়েছে, তো তারপরে সেখানে গিয়ে বিনিয়োগ করা যাচ্ছে না। তো সুতরাং সব মিলিয়ে আসলে বিনিয়োগের পরিবেশটা ভালো করে, বিনিয়োগের খরচ কমানো, এটা যদি সরকার খুব দ্রুত না করতে পারে, তাহলে সেক্ষেত্রে এই যে ছাড় যতটুকু ছিল সেটাকে আবার তুলে নেওয়া হয় যদি, তাহলে সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না যে আসলে ব্যবসা বাণিজ্য পুরোটা টিকতে পারবে বাংলাদেশ। এবং আগামী দিনগুলোতে আসলে এই যে কর্মসংস্থানের অভাব, আবার মূল্যস্ফীতি, সেগুলো কিন্তু আরো বাড়তে পারে। জি, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে সম্পূর্ণ যে প্রশ্নটি জানতে চাচ্ছি, যে সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে একবার বলা হয় যে আইএমএফ এর ঋণ প্রয়োজন নেই, আবার বলা হয় যে আইএমএফ বা আন্তর্জাতিক চাপেই আসলে এই কর ছাড় থাকছে না। এই এক একটি সময় যে এক এক ধরনের বক্তব্য, এই বিষয়টি আসলে কেন? আমি মনে করি যে বিভ্রান্তিকর এই কথাবার্তাগুলো কিন্তু অস্থিরতা আরো বাড়ায়। এবং বিষয়টা কি, আসলে এখন কিন্তু আইএমএফ এর ঋণ ছাড়ের বিষয়ে ওরকম কিন্তু পরিষ্কার কোনো অবস্থান ব্যক্ত করছে না। তাদের প্রতিনিধি দল আসছে এবং এপ্রিলের মাঝামাঝি সময় তারা যে চলে গেল, ওই সময় তারা বলেছে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি ভালো, ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি রয়েছে, এবং এই যে বাংলাদেশের যে আউটস্ট্যান্ডিং যে লায়াবিলিটি আছে সেগুলো কিন্তু শোধ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আসলে $4.7 বিলিয়ন যেটা ছিল গত সরকারের আমলে, এই যে দায়, সেটা কিন্তু এখন মাত্র কয়েকশো মিলিয়নে হয়ে গেছে। তো সুতরাং সব দিক দিয়ে পরিস্থিতি ভালো, কিন্তু তারপরে তারা কিন্তু এই যে দুটো কিস্তি রয়েছে সেটার বিষয়ে কোন রকমের পরিষ্কার বার্তা দিচ্ছে না। তারা আগামী জুনে সেটা ছাড় করা হবে কিনা সেটা তারা বলছে না। এখন এক পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে না, আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন নেই, এটাও কিন্তু ঠিক। তার কারণ যে পরিমাণে রেমিটেন্স আসছে সেটা কিন্তু ভালো, এবং এই $3 বিলিয়ন করে কিন্তু আমরা এবার পাচ্ছি, মানে 3.29 বিলিয়ন এসছে কিন্তু মার্চ মাসে এবং এপ্রিল মাসেও $3 বিলিয়ন মতো আর কি এটা হওয়ার কথা। তো অবস্থা কিন্তু ভালো। তো এই মুহূর্তে আমাদের আসলে খুব একটা প্রয়োজন আছে কিনা, এবং এই আইএমএফ ঋণের, এবং এই আইএমএফ এর শর্ত বাস্তবায়ন করতে গিয়ে আমরা যে এই শিল্পের সর্বনাশ ডেকে আনছি, বিনিয়োগের সর্বনাশ ডেকে আনছি, এই বিষয়টাও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে, যে আমাদের নীতিগুলো একটু সুন্দর করে ব্যবসার সহায়ক নীতি যদি আমাদের থাকে, তাহলে সেটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য ভালো। জি, ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনার কাছে শেষ প্রশ্নটি নিয়ে যেতে চাই। যদি পূর্বানুমান ভিত্তিক একটি বিষয় আমরা দাঁড় করাই, যে ধরুন সরকার এই কর ছাড় না দেওয়ার এই অবস্থানেই থাকছে এবং 2027 জুলাই থেকে আর প্রণোদনা দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে বিকল্প কোনো সুপারিশ বা পরামর্শ থাকবে কিনা ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য? আমরা তো বরাবরই ব্যবসা বান্ধব সুপারিশ করে যাচ্ছি। এখন রাখা না রাখার দায়িত্ব তো সরকারের। আমরা তো আর নীতি নির্ধারণী পর্যায়ে নেই। আমরা দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে আগামী দিনের ভবিষ্যৎ যে ব্যবসার যে পরিবেশ বা ব্যবসায় আমরা টিকে থাকার যে আমাদের যে উপকরণগুলো, এগুলোকে যদি অনুকূলে না আনা হয়, এবং এদিকে যদি বাড়তি করারও, এদিকে আমাদের ইউটিলিটি নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকা,
এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেস যদি বেড়ে যাওয়া, ইন্টারন্যাশনাল বায়ারদের আমদানি কর বেড়ে যাওয়ার একটা আশঙ্কা, সবকিছু মিলিয়ে যদি এইভাবে এগোতে থাকে তাহলে আমাদের রপ্তানির সবচেয়ে বড় যে খাত তৈরি পোশাক শিল্প, যেটা 85% আমাদের টোটাল রপ্তানিতে কন্ট্রিবিউট করে, সেটা আসলে মুখ থুবড়ে পড়বে। আপনি জানেন যে বিগত 1 বছরে আপনার প্রায় 10% ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তৈরি পোশাক শিল্প। নতুন পোশাক শিল্প নিয়ে কিন্তু দেশি বিদেশি কোনো বিনিয়োগকারী আসছে না। এটা কিন্তু একটা অ্যালার্মিং। এই বিষয়টা সরকারকে বুঝতে হবে যে আর যাই হোক আমাদের যে প্রধান অর্থনীতির যে প্রধান যে মেরুদণ্ড, এটাকে ঠিক রাখার জন্য তৈরি পোশাক শিল্পে প্রচলিত যে করের সুবিধাদি এবং অন্যান্য ব্যবসা বান্ধব যে ফ্যাক্টরগুলোকে ঠিক রেখে এই শিল্পটাকে ঠিক রাখতে হবে। যখন বসে যাবে এটা এমনটা যাতে না হয়, শ্রীলঙ্কার মতো যাতে না হয়। এক সময় কিন্তু শ্রীলঙ্কা এই এশিয়ার, দক্ষিণ এশিয়ায় কিন্তু আপনার এই তৈরি পোশাকে লিড করতো, কিন্তু তাদের কিছু ভ্রান্ত নীতি এবং তাদের এথনিক কলিশনের কারণে সেই শিল্প কিন্তু বাইরে চলে আসছে, বাংলাদেশে চলে আসছে বা আরো কিছু এলডিসি কান্ট্রিতে চলে গেছে। আমরা কিন্তু মানে যখন যেটা সচল আছে, ভালো আছে, এই অবস্থায় কিন্তু আমাদের এটাকে ঠিক রাখতে হবে। দাঁত ভালো থাকার সময় মানে এটাকে ঠিক রাখা উচিত। এটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক চেষ্টা করলেও সেটাকে আবার পূর্ব অবস্থায় ফিরে আনা যায় না। এটা একটা বড় একটা বিষয়। এই বিষয়টা আমরা বরাবরই বলে আসছি, কিন্তু আমাদের এই কথা এবং আমাদের এই সাজেশন গুলোকে যদি ওনারা আমলে না নেয়, বরাবরই তারা খুব একটা আমলে নিয়েছে এটা আমরা দেখছি না। তো এবার আমি মনে করি আলোচনা শেষ করতে চাচ্ছি। সংকটাপন্ন পরিস্থিতিতে আমরা আছি। এই পরিস্থিতিতে সরকারকে ব্যবসা বান্ধব বিনিয়োগ নীতিটা প্রণয়ন করে এই শিল্পকে বজায় রেখে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে হবে। ধন্যবাদ। ডক্টর কামরুজ্জামান কায়সার এবং ডক্টর মাহফুজ কবির, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা সংবাদ আলোচনায় ছিলাম, বিষয়ভিত্তিক, থাকছে না কর ছাড়, ব্যবসায় বিকল্প কি, দুজন অতিথি যুক্ত হয়েছিলেন, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। বিজনেস আওয়ারের সময় হয়েছে একটি বিরতির, ফিরছে অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মালিক শ্রমিক সম্পর্ক বেশিরভাগ সময়ই আলোচনায় আসে নেতিবাচকভাবে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ন্যায্যতার প্রশ্নে বেনিয়াদের কাছে সবসময় নিগ্রহের শিকার বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকরা। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত কষ্ট করে যারা সচল রেখেছেন অর্থনীতির চাকা, তাদের অধিকারই যেন উপেক্ষিত। শ্রমিকদের ন্যায্যতা আর কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তাই তো লোক দেখানো মে দিবসের আনুষ্ঠানিকতা না করে শ্রম অধিকার আর একটু সম্মানের স্বপ্ন দেখেন খেটে খাওয়া মানুষ। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সেলিম খান। গামলার বেতনই বাড়ে না, সব জিনিসের দাম বেশি, বুঝলেন না, কোন রকম দিন পথ চলে আমাদের, আর দেখে কর্ম নাই তো। গরিব মানুষ বলি তো কাজটা করতেছি, স্বামী সংসার নিয়ে, তাই তার জন্য তো আমরা এই বিদেশে আইছি কাজ করতে। শ্রমের বিনিময়ে কেবল অর্থ নয়, রয়েছে সম্মান আর মানসম্মত জীবন পাওয়ার অধিকার। কিন্তু ক্রমবর্ধমান উন্নতির গল্পই যেন বৈষম্যের নিত্য বাস্তবতা। তবু স্বপ্ন দেখে তারা একটু ভালোভাবে বেঁচে থাকার নিশ্চয়তার জন্য। পায়ে পা আর কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম বিক্রিতে এগিয়ে চলা। শুধু পুরুষ নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে সব পর্যায়ে নারীর পদচারণা চোখে পড়ার মতো। জীবন সংগ্রামের সমীকরণ মিলিয়ে সমান কর্মেই স্বাচ্ছন্দ্য তাদের। রোদ কিংবা বৃষ্টি, কোনো কিছুতেই থেমে নেই কাজ। জীবন সংগ্রাম করতে করতে ঠিক কখন শ্রমিক হয়ে উঠেছেন এসব মানুষ হয়তো জানেন না নিজেরাও। যাদের ঘামে শ্রমে আজও সচল অর্থনীতির চাকা, গড়ে উঠেছে বড় বড় ইমারত। হাড়ভাঙা শ্রমের যৌক্তিক মজুরি পান কি তারা? সঠিক মূল্য আমরা পাই না, আমাদেরকে দেওয়া হয় না। এই কাজ যেই পরিশ্রম আমাকে আমাকে বর্তমান বাজার কম। কাজে কি আর সংসার চলে? আমরা তো সারাদিন কাজ করি, যা পাই তা বাজার করলেই শেষ হয়ে যায়। যদি মহাজনকে বলি রেট বাড়াও, তো মানে আমার একটা ঝাড়ি শুনতে হয়। প্রচণ্ড রোদে ভ্যাপসা গরম কিংবা বৃষ্টিতে যখন ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবনে, তখন বেঁচে থাকার তাগিদে শ্রম দিতে হয়, রক্ত পানি করে শোধ করতে হয় জীবনের দেনা। দিনের কর্মঘণ্টা হিসেব আছে কি তাদের? রাত 3টা না 8টা না 2টা না সময় তো ঘুম হারাম করে মানুষ কামা করতে আসে। রাত্রে দেখা যায় 3টা 4টাতে কাজ শুরু হয়, সারাদিন একটানা করা লাগে। যে ব্যাপক সময় এই যে কর্মটা, আমরা এতে সন্তুষ্ট থাকতে পারি না। প্রোডাকশনের কাজ তো মানে এখানে কোনো টাইম টেবিল নাই।
ক্রমবর্ধমান উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আঙুল ফুলে কলাগাছ হয়েছেন গুটি কয়েক মানুষ। প্রযুক্তিরও ছোঁয়া লেগেছে সব কর্মক্ষেত্রেই। কিন্তু শ্রমিকরা কি নিরাপদ কর্মপরিবেশ পাচ্ছেন? নিশ্চিত করা হয়েছে কি তাদের ন্যূনতম জীবনমান? কর্ম করতে যে যদি আমাদের ঠ্যাং বা হাত পা ভেঙে যায়, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না। বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে সাহায্য ছাড়া কোনো উপায় থাকে না। একটা অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় হয়তো পঙ্গু হয়ে যায়। বড় বড় কন্ট্রাক্ট দেওয়া থেকে তাদের একটা নিরাপত্তার জিনিস থাকে, সেই হিসাবে আমাদের এখানে নাই। কাজটা রিস্ক আছে, আবার মজাও লাগে। বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা। তাই পরিবর্তিত প্রেক্ষাপটে এখন বড় প্রশ্ন, বৈষম্যের বাস্তবতা কি বদলাবে? আদৌ কি পূরণ হবে এসব খেটে খাওয়া মানুষের স্বপ্ন আশা? মাথার ঘাম পায়ে ফেলে যারা দিনরাত কষ্ট করেন, সেসব শ্রমিকদের ন্যায্য মজুরি আর কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। সবার প্রত্যাশা কেবল মে দিবসের আনুষ্ঠানিকতায় নয়, শ্রম অধিকার নিশ্চিত হোক সবসময়। সসম্মানে বেঁচে থাকুক খেটে খাওয়া এসব মানুষ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বাস্থ্য রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবসের র্যালিতে এ কথা বলেন তিনি। শ্রমিকদের অধিকার নিশ্চিতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরো কিছু প্রণোদনা দেওয়া। এবার জানিয়ে দিতে চাই স্বর্ণ ও রূপার বাজারের দরদাম। দর্শক, স্বর্ণের দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে, সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,72,546 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,696 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,41,169 টাকা, সনাতন স্বর্ণের ভরি 1,16,780 টাকা। রূপার দরদাম জেনে নিব। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,846 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,718 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,333 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,750 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে স্বর্ণ ও রূপার সবশেষ দরদাম। বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে আবারও সক্রিয় হচ্ছে স্বপন আমিন সিন্ডিকেট, যারা এর মধ্যেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, জিম্মি করে রেখেছে পুরো শ্রমবাজার। অসাধু এই দুষ্ট চক্রের কারণে নিঃস্ব হয়েছেন অনেক অভিবাসী শ্রমিক। বদলে যাওয়া বাংলাদেশে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুটিং মাফিয়ারা। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, বন্ধ করতে হবে শ্রমিক হয়রানি ও সব ধরনের প্রতারণা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন শাহাদাত। সৌদি আরবের পরই বাংলাদেশের সবচেয়ে বড় আর সম্ভাবনার শ্রমবাজার মালয়েশিয়া। ভাগ্য বদলের আশায় প্রতি বছর ভিটেমাটি বিক্রি করে সেদেশে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। সিন্ডিকেট আর প্রতারণার খপ্পরে পড়ে তাদের অনেকে এখন নিঃস্বপ্রায়। এর মাধ্যমে তাকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আমাকে বিভিন্ন সময় ডেট দিতেছে যে অমুক ডেটে আমাকে নিবে, কিন্তু নেওয়া হইতেছে না। আপনারা যোগাযোগ করলে আজকে ফ্লাইট দিব, কালকে ফ্লাইট দিব, পরবর্তীতে আমরা বলছি আমার টাকার দরকার, আমার ফ্লাইট দরকার না। সবার কিন্তু নগদ আর্থিক কম ছিল, জায়গা জমি বিক্রি করার পরে এরা টাকাগুলি দেওয়ার পরে এখনো যাইতে পারে না, ওনারা ভুক্তভোগী। উন্নত জীবনের হাতছানি দেয়া এই বাজারকে অনিয়ম, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করেছে স্বপন আমিন সিন্ডিকেট।
ফেসিবাদী সরকারের দোসর হয়ে তারা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুট মাফিয়া চক্র। রুহুল আমিন স্বপন আর আমিন নূরের সঙ্গে আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, বাইরার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার সহ আরও বেশ কয়েকজন অর্থ পাচারকারী। দাতুশ্রী আমিন মালয়েশিয়ার প্রান্তে ম্যানেজ করেছেন, আর বাংলাদেশের প্রান্তে রুহুল আমিন স্বপন সাহেব এই সাবেক সরকারের মন্ত্রী এমপি নেতাদেরকে ম্যানেজ করেই কিন্তু এই সিন্ডিকেটগুলো করেছেন। সরকারকেই মূলত সিন্ডিকেট করেছেন। মালয়েশিয়ার 15টা সোর্স কান্ট্রি যারা দেশ থেকে তারা লোক নেয়, বাংলাদেশে তাদের একটা কান্ট্রি, তো 14টা কান্ট্রির জন্য একরকম নিয়ম হবে আর বাংলাদেশের জন্য কেন নিয়ম ভিন্ন হবে? আমার প্রথম প্রশ্ন। এখানে যে এমইউটা হয়েছে এই এমইউটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। অনুসন্ধান বলছে সিন্ডিকেট করে অন্তত 25,000 কোটি টাকা লুটপাট করেছে আমিন স্বপন আর পতিত স্বৈরাচারের দোসররা। লাইসেন্স নিতে হলে কমপক্ষে 5 কোটি টাকা গুনতে হতো এজেন্সি মালিকদের। সিন্ডিকেটকে কর্মী প্রতি চাঁদা দিতে হতো 1,52,000 টাকা। শ্রমবাজারের এই সিন্ডিকেট থেকে মুক্তি চায় অন্য সব রিক্রুটিং এজেন্সি। সিন্ডিকেটের দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। তাদের স্বেচ্ছাচারিতার কারণে গত বছরও সব প্রক্রিয়া শেষ করে যেতে পারেনি প্রায় 20,000 শ্রমিক। এখন নতুন করে দেশটিতে শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হওয়ার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে পুরনো সিন্ডিকেট। অলরেডি সরকারের বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সিআইডিতে মামলা আছে, দুদকে মামলা আছে। তো এত কিছুর পরেও যারা সিন্ডিকেটের মূল ব্যক্তি, মূল হোতা, তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে, এবং এটার কারণেই কিন্তু তারা আবারও সিন্ডিকেট করার কিন্তু পায়তারা করছে। শুধু তাই নয়, স্বপন আমিন সিন্ডিকেটের অতি মুনাফা লোভের কারণে অনেক কর্মী মালয়েশিয়াতে গিয়ে ঠিকমতো চাকরি এবং বেতন পাচ্ছেন না। বিদেশের মাটিতে অসহায় নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করেন বাংলাদেশি শ্রমিকরা। অনুসন্ধানে জানা গেছে, শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধ হলে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা। যোগ্যতা এবং সক্ষমতার ভিত্তিতে কর্মী পাঠাতে পারবে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো। এছাড়া বারবার বন্ধ হবে না শ্রমবাজার, জনশক্তি রপ্তানিতে কমবে অরাজকতা আর দুর্নীতি, অনিয়ম। আমরা এর আগে দেখেছি যে এটা দলীয় প্রভাবের একটা ছদ্মছায়াতে হচ্ছে যে এই সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, কিন্তু বর্তমান সময় কিন্তু আসলে যেহেতু আমাদের এখন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সমাজ যে এখন কিন্তু দলীয় সেই প্রভাবটা না থাকারই কথা, তারপরও কিভাবে তারা করছে এই জায়গাটাই আসলে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থেই শ্রমবাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এর ফলে জনমনে আস্থা ফিরবে, অর্থনীতিতে বাড়বে রেমিটেন্সের প্রভাব। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যকে জিআই সনদ প্রদান করেছেন শিল্প উপদেষ্টা আর সঙ্গীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, নরসিংদীর লটকন, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট সহ দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করা হয়। এ সময় সঙ্গীত একটি শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক মাধ্যম, যার সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর মেধাস্বত্বের উপর গুরুত্ব দিতে হবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আমরা জানি পণ্যের উৎস ও খ্যাতি সুরক্ষায় জিআই নামের ধারণাটির ঐতিহাসিক শিকড় রয়েছে। জিআই পণ্যের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করি এবং আমাদের জিআই পণ্যের বাজারজাতকরণের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করি। গেল এপ্রিলের মাঝামাঝি দেশের রিজার্ভ $27 বিলিয়ন অতিক্রম করেছে। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বুধবার 30 এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $27.41 বিলিয়ন, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে $22.05 বিলিয়ন। এপ্রিল মাসের প্রথম 29 দিনে $260.70 লাখ রেমিটেন্স এসেছে। এর আগে গেল মার্চে
প্রবাসী আয়ের নতুন ইতিহাস রচিত হয়েছে। পুরো মাসের রেমিটেন্স এসেছিল 3.29 বিলিয়ন, যা দেশের ইতিহাসের নতুন রেকর্ড গড়েছিল। প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সময় প্রতারণা এড়াতে গ্রাহকদের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রিপেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার প্রেক্ষিতে সরকার, বিশ্বব্যাংক ও তিতাস গ্যাসের অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে মিটার স্থাপন করা হবে। 30 জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাড়ি পরিদর্শন করে নমুনা জরিপ চালাবেন। কার্যক্রম চলাকালে এই আর্থিক লেনদেন দাবি করলে প্রতারকের ফাঁদে পা না দিয়ে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে বলেছে তিতাস। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। মৌলভীবাজারের চা শ্রমিকদের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি দারিদ্র্য। বারবার দাবি জানিয়ে এলেও বদলায়নি তাদের জীবনযাত্রার মান। এদিকে শ্রমিক নেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের সাথে চুক্তি হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো উঁচু উঁচু পাহাড় ঘেরা চা বাগান। প্রায় 200 বছর ধরে এখানে বসবাসরত চা শ্রমিকরা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আন্দোলন সংগ্রাম করে তাদের মজুরি 120 টাকা থেকে বেড়ে দৈনিক মজুরি হয় 170 টাকা। চা শ্রমিকদের অভিযোগ, মে দিবস এলেই দাবি আদায়ে সভা সমাবেশ হয়, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। আমরা 170 টাকা তলব পাচ্ছি, এটা দিয়ে আমরা চলতে পারছি না, বাচ্চা কাচ্চারা ভালো মতো খাওয়াতে পারছি না। সবজির দামও বাড়ছে, চালের দামও বাড়ছে, তেলের দামও বাড়ছে। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, কিন্তু আমরা যে চা বাগানে কাজ করি, কিন্তু আমাদের জন্য তো কিছুই না, আমাদের জন্য কিছুই না, আমরা তো কিছুই পাই না। মে দিবস এটা প্রতি বছর পালন করলেও মে দিবসের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কিন্তু বাস্তবায়ন হয় না। অভ্যন্তরীণ সরকার উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন করব, যাতে আমাদের চা শ্রমিকদের যেগুলো দেওয়া দাবি, যেগুলো মৌলিক অধিকার, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। তবে দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান মালিক কাজের সমানুপাতিক মজুরি দিচ্ছে না বলে জানান শ্রমিক নেতারা। সিন্ডিকেটটা ভেঙে, আমরা জানি এটা সিন্ডিকেট আছে, এই জন্যই চায়ের দর বাড়তেছে না। মধ্যবিত্তরা যারা আছে তারা কিন্তু, যারা দোকানদাররা ব্যবসায়ীরা তারা কিন্তু অনেক উপরে দর বেচে, কিন্তু আমরা মালিকরা কিন্তু কম পয়সায় বিক্রি করতেছে। চা শ্রমিকদের মৌলিক চাহিদা ও অধিকার পূরণে বাগান মালিক ও সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইউক্রেনের সাথে ঐতিহাসিক খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে বিবিসি। মার্কিন ট্রেজারি বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনে সম্মত হয়েছে দুই দেশ। প্রাথমিক চুক্তিটি গেল ফেব্রুয়ারিতেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তা ভেঙে যায়। ইউক্রেনের বিরল মাটির খনিজ পদার্থে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়ার চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনায় আটকে আছে কিয়েভ এবং ওয়াশিংটন। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।